প্রকৃতির রূপে মুগ্ধ হতে আর পাহাড়, নদী আর পাথরকে কাছ থেকে দেখতে কার না ভালো লাগে। বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি সেই সবুজের সাম্রাজ্যে, যেখানে মেঘ আর পাহাড় যেন হাত মেলায়। এটি হলো সিলেটের রানী জাফলং। চলুন আমার সাথে এই নৈসর্গিক সৌন্দর্যটা ক্যামেরার চোখে ঘুরে দেখা যাক। হেই এভরিওয়ান, সিলেটের রানী হিসেবে পরিচিত প্রকৃতিকন্যা জাফলং ভ্রমণ গল্পের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভ্রমণ গল্পে আমাদের যাত্রা হবে সিলেটের সোভানীঘাট পয়েন্ট থেকে জাফলং পর্যন্ত। সড়ক পথে যার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যা বাসে যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। স্যাটেলাইট ভিউ থেকে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় দিয়ে উত্তর দিক বেষ্টিত আর বালু পাথরযুক্ত নদীর অববাহিকায় অবস্থিত সবুজের স্বর্গরাজ্য জাফলং। সিলেটের সোভানীঘাট পয়েন্ট থেকে আমাদের বাস ছাড়লো সকাল 10:49 এখন দেখা যাক জাফলং পৌঁছাতে কত সময় লাগে। সিলেটের বটেশ্বর থেকে হরিপুরের মাঝখানে এই সুন্দর চা বাগানের দৃশ্য একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সিলেটের সোভানীঘাট পয়েন্ট থেকে প্রায় 30 মিনিট পরপরই জাফলংয়ের বাস পাওয়া যায়। বাসের ভাড়া জনপ্রতি প্রায় 120 টাকা। এছাড়াও সিএনজি দিয়েও রিজার্ভ করে যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া 1000 টাকার উপরে। তবে এত লম্বা দূরত্বে বাসে যাওয়াই ভালো। এখানে একটি নদীর ব্রিজের উপরে বাসটি কিছুক্ষণের জন্য দাঁড়ালো। নিচে দেখছি অনেকগুলো পাতিহাঁস পানিতে ভেসে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? অনেকগুলো হাঁস একসাথে পানিতে আড্ডা দিচ্ছে হাঁসগুলো। এটি সম্ভবত সারিগোয়াইন নদীর কোনো একটি শাখা নদী। উঁচু টাওয়ারের মতো যেটা দেখছেন সেটা সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড। সিলেট সহ সারা দেশে প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ সরবরাহ করে হরিপুর গ্যাস ফিল্ড। প্রায় পৌঁছে গেছি জাফলংয়ের কাছে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর চারপাশে সবুজ বেষ্টিত পাহাড়গুলো সত্যিই খুবই মনোমুগ্ধকর। অবশেষে দুপুর 12:50 পৌঁছে গেলাম। প্রায় 2 ঘন্টা 1 মিনিট সময় লাগলো। পুরো রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, কোনো ট্রাফিক জ্যামও ছিল না। জাফলং শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সীমান্তের ওপারের ডাউকি নদী থেকে ভেসে আসা কোটি কোটি বছরের পুরনো পাথর এখানকার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। জাফলংয়ের মূল সৌন্দর্য হলো ডাউকি নদী, যা এই এলাকাকে ভারত থেকে আলাদা করেছে। এই নদীর স্বচ্ছ শীতল জলধারা এবং নদীর তলদেশের নুড়ি পাথর দেখতে অসাধারণ। বর্ষাকালে এর রূপ আরও ভয়ঙ্কর ও সুন্দর হয়ে ওঠে। জাফলংয়ে পৌঁছানোর পর একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় খেয়াল করলাম 12:52 বাজে, অথচ প্রায় আধা ঘন্টা আগেও 12:50 বেজেছিল। খুবই আশ্চর্য ব্যাপার। পরে খেয়াল করে বুঝতে পারলাম জাফলং একদম ভারত সীমান্তের কাছে হওয়ায় আমার ফোনে অটোমেটিকভাবে ভারতের টাইম জোন সেট হয়ে গিয়েছে। এটা ঠিক করতেও পারছিলাম না, সেটিংয়ে রেস্ট্রিক্টেড দেখাচ্ছিল। ভারতের টাইম জোন বাংলাদেশ থেকে 30 মিনিট পিছিয়ে। তার মানে এখন বাংলাদেশ টাইমে 1:22 বাজে। এখন ভারতের টাইম দেখে হিসাব করে নিতে হবে 30 মিনিট যোগ করে। দুপুরের খাবার শেষে এখন জাফলংয়ের মূল জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে পাহাড় থেকে নামা শুরু করলাম।
এখানে নানান রকম স্থানীয় চায়ের পাতি সহ বিভিন্ন রকম কসমেটিক্সের পণ্যের প্রচুর দোকান রয়েছে। নামতে তো তেমন কষ্ট হচ্ছে না, কিন্তু উঠার সময় কেমন কষ্ট হবে তা বুঝতেছি। দেখে মনে হচ্ছে কম করে হলেও 30 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা থেকে নামছি, আবার পরে উঠতেও হবে। জাফলং সংলগ্ন এলাকায় রয়েছে খাসিয়াপুঞ্জি বা খাসিয়া আদিবাসীদের বসতি। এখানে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রাও দেখতে পাওয়া যায়। নামতে নামতেই প্রায় 20 মিনিট সময় লেগে যায়, আরও বেশিও লাগতে পারে। এখানে অনেক রকমের কাপড়, শীতকালীন জামা কাপড়, কম্বল সহ বিভিন্ন রকমের দোকানে একদম ভরপুর। এখানে অনেক পণ্য ভারত থেকে আসে। আমরা অনেকে ভারতের পণ্যের কোয়ালিটি ভালো বলে এখান থেকে কিনি। ভারতের পণ্য অবশ্যই ভালো, কিন্তু এখানেই বর্ডারের ওপারে ভারতের অনেক মানুষ কিন্তু বাংলাদেশি পণ্যও ব্যবহার করে, কারণ তাদের কাছে কিছু কিছু প্রোডাক্ট ভারতের চেয়ে বাংলাদেশি প্রোডাক্ট ভালো লাগে। আসলে নদীর এপার বলে ওপার সুন্দর, অনেকটা সেরকমই কাহিনী। এখান থেকে নৌকায় না উঠেও জাফলংয়ের মূল স্পটে যাওয়া যায়, তবে লোকাল কয়েকজন মাঝি ডেকে নিয়ে নৌকায় উঠালো। খাসিয়াপুঞ্জি ও আরও কিছু ঝর্ণা দেখাতে নিয়ে যাবে জনপ্রতি 100 টাকা ভাড়ায়। কিন্তু প্রায় 15 মিনিট ধরে নৌকায় বসে থাকার পরও দেখি নৌকা ছাড়ার কোনো খোঁজখবর নাই। সময় চলে যাচ্ছিল, তাই আর নৌকাতে যাইনি। নেমে পড়লাম। 0 পয়েন্টেই থাকবো, জাফলংয়ের মূল স্পটে। ভারতের আর বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে। এখানে দুই দেশের বর্ডার। জাফলংয়ের 0 পয়েন্ট থেকে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা এবং সেখানে অবস্থিত ডাউকি ব্রিজটি স্পষ্টভাবে দেখা যায়। এই দৃশ্যটি জাফলংয়ের আইকনিক ভিউগুলোর মধ্যে অন্যতম। জাফলংয়ের মূল আকর্ষণ এখানেই। সবথেকে বেশি পর্যটকও এখানেই আসে। এখানে আসতে কোনো নৌকা ভাড়া করারও প্রয়োজন নেই। এখানে পানি মোটামুটি স্বচ্ছ, তাই গোসল করারও একটি সুন্দর জায়গা। ওই যে পেছনে জাফলংয়ের 0 পয়েন্টের ব্রিজ, যেটি পার হয়ে তামাবিল বর্ডার হয়ে ভারতে প্রবেশ করা হয়। এখানে এই টায়ারের টিউবগুলো নিয়ে ভেসে বেড়ানোর মজাই অন্যরকম। পানি খুবই ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ ভিজতে পারিনি। এখানে এখন পানির গভীরতাও কম। মাঝখানের দিকে গেলে সর্বোচ্চ 8-9 ফিট গভীর হতে পারে। গোসল শেষ করে এবার ফেরার পালা। সাদা সাদা বড় বড় পাথরগুলোর উপর দিয়ে হাঁটাও বেশ কষ্ট। এই পাথরগুলো কোটি কোটি বছর যাবৎ টেকটনিক প্লেটের চাপে তৈরি হয়ে পাহাড়ে জমা হয়, আর প্রতি বছর বর্ষাকালে পাহাড় থেকে নেমে এসে এখানে জমা হয়। প্রায় বিকাল 3:35 বাজে। এটা যেহেতু ভারতীয় টাইম, তাই বাংলাদেশি টাইম আরও 30 মিনিট যোগ হবে। বিকালে নিস্তব্ধ সাদা সাদা পাথর আর সোনালি রঙের সূর্য দিগন্তে সোনালি রং ছড়িয়ে দিচ্ছে। সূর্য ডুবতে আরও দেরি আছে। সূর্য মেঘের পেছনে লুকিয়ে আছে বলে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে এখনই।
এখন আবার উঠতে হবে। নামতে তো তেমন কষ্ট হয়নি, কিন্তু উঠতে গেলে জান বের হয়ে যাবে। তবে জাফলংয়ের এই মনোরম দৃশ্য দেখার জন্য এতটুকু কষ্ট কিছুই না। ভারতের মেঘালয়ের শিলং জেলার ডাউকিতে অবস্থিত পাহাড়ি জনপদগুলো দেখা যাচ্ছে। এবার ফেরার পালা। ফিরতি বাসে উঠে গেলাম। প্রায় জাফলং থেকে 15 কিলোমিটার দূরে চলে আসার পর আবার ভারতীয় টাইম ছেড়ে বাংলাদেশি টাইম ধরেছে। বিকাল 4:04 বাজে। ফিরে এলাম সিলেট শহরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জাফলংয়ে আপনার ভ্রমণের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরে কোনো দিন নতুন কোনো ভ্রমণ গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।